আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আমি সাদমান হাফিজ। সো আজকের ভিডিওতে আমরা কোরিলেশন অ্যানালাইসিস নিয়ে শিখবো। সো ফার্স্ট অফ অল এখানে আমরা কি কি শিখতে যাচ্ছি সেটা একটু দেখি। আমরা প্রথমে হচ্ছে একটু বেসিক্সটা শিখে নেব। আফটার দ্যাট হচ্ছে আমাদের বেশ কিছু না, আমাদের হচ্ছে দুইটা সূত্র আছে, দুইটা সূত্র শিখতে হবে। মূলত হচ্ছে টপিকটা কোরিলেশন অ্যানালাইসিস অ্যান্ড একই সাথে আরেকটা টপিক আমাদের এখানে ইন্টিগ্রেটেড আছে নিচের দিকে, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। ওকে, সো আমরা হচ্ছে মূলত এই দুইটা শিখবো, কারণ এই দুইটা হচ্ছে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, এবং এক্সামগুলোতে আমাদের যখন কোরিলেশন থেকে কোশ্চেন আছে, সো ওইটার সাথে অ্যাডিটিভ হিসেবে এটাও আসে 2 মার্কসের জন্য। যদি আমাদের কোরিলেশন থেকে হচ্ছে 4 মার্কস বা 5 মার্কসের আসে, সেই সাথে মাস্ট এইটা চলে আসবেই। ওকে, জাস্ট কোরিলেশনের যে ভ্যালু, এটাকে স্কোয়ার করে দিলে আমাদের এটা বের হয়ে আসে, এরপর এটার ইন্টারপ্রিটেশন লিখতে হয়। সো আমরা এটা দেখবো, সমস্যা নেই। অ্যান্ড লাস্টে আমরা হচ্ছে একটা কোশ্চেন সলভ করবো। হ্যাঁ, আমাদের হচ্ছে গত লেকচার ভিডিওতে আমরা হচ্ছে এখান থেকে যে এই রিগ্রেশনের কোশ্চেনগুলো সলভ করছিলাম, সেই রিগ্রেশনের কোশ্চেন বাদে আমাদের যে হচ্ছে এই কোরিলেশনের কোশ্চেন আছে, সেই কোরিলেশনের কোশ্চেন দুইটা আজকে আমরা সলভ করব। ওকে, সো শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ কোরিলেশন? একবারে সিম্পল কথা যদি আমি বলি, যে আমাদের কাছে হচ্ছে দুইটা গ্রুপ ডেটা দিয়ে আছে, ঠিক আছে? যে এখানে আমাদের দেখতেছি কোরিলেশন ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার দ্যাট ডিসক্রাইবস হাউ টু ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল কিভাবে একটা রিলেশনে মুভ করতেছে, ঠিক আছে? দুইটা ভেরিয়েবল কিভাবে একটা রিলেশনে মুভ করতেছে, এটা হচ্ছে কোরিলেশন। ওকে, সিম্পলার ওয়ার্ডসে যদি আমরা দেখি, when one thing changes, একটা চেঞ্জ, does another thing tend to change too? লাইক আমরা যদি এখানে এই তথাকথিত আমাদের যে হচ্ছে ইয়েগুলো আছে, মুখস্থবিদ্যা আছে, এটা থেকে বের হয়ে এসে যদি আমরা হচ্ছে এখান থেকে একটু এক্সাম্পল দেখি, লাইক আমাদের এইখানের ক্ষেত্রে কোরিলেশনকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? 3 ভাগে ভাগ না, আমরা হচ্ছে তার ডিরেকশনকে 3 ভাগে ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে? সো একটাকে বলি আমরা হচ্ছে পজিটিভ কোরিলেশন, একটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন, আর একটা হচ্ছে জিরো কোরিলেশন। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কোরিলেশনের একটা এক্সাম্পল শুনবো। এই এক্সাম্পলটা দেখলে আমরা হচ্ছে মোটামুটি বুঝতে পারবো যে কোরিলেশন কি। লাইক এখানে দুইটা ভেরিয়েবল আছে, যে একটা হচ্ছে স্টাডি টাইম আর একটা হচ্ছে মার্কস। হ্যাঁ, আপনার কাছে হচ্ছে এরকম একটা টেবিল দেওয়া থাকতে পারে, যে হচ্ছে এইটা হচ্ছে আমাদের স্টুডেন্টসের কিছু নাম দিয়ে আছে, ABCD স্টুডেন্টসের নাম। আফটার দ্যাট সেই স্টুডেন্টসরা ডেইলি কতটুকু পড়াশোনা করে, কত ঘন্টা পড়াশোনা করে, সেটা আপনার কাছে দিয়ে আছে। ওকে, এখন আপনাকে এখন হচ্ছে যে বা এরকম আপনি চিন্তা করেন, স্টুডেন্টসের নামটা আমরা স্কিপ করতেছি, স্টুডেন্টসের নাম দেওয়া নেই, আপনার কাছে দিয়ে আছে হচ্ছে স্টুডেন্টস কতক্ষণ পড়াশোনা করে, স্টাডি টাইম। সো স্টাডি টাইম দিয়ে আছে স্টাডি টাইম, অ্যান্ড এটার পাশাপাশি আপনাকে দিয়ে আছে যে এই স্টুডেন্টটা ধরে নিচ্ছে 10 ঘন্টা পড়তেছে, এর এগেনস্টে সে হচ্ছে পরীক্ষাতে হচ্ছে লেটস 90 মার্কস পাচ্ছে। বি স্টুডেন্ট কিছু অ্যামাউন্ট পড়তেছে, সেটার এগেনস্টে সে মার্কস পাচ্ছে। সো এই যে আমাদের দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটা সম্পর্ক পাচ্ছি, যে স্টুডেন্ট কম পড়তেছে সেই স্টুডেন্টস কম পাইতে পারে, যে স্টুডেন্টস বেশি পড়তেছে সে বেশি পাইতে পারে, ঠিক আছে? সো এই যে আমরা একটু আগে যে সংখ্যাটা দেখলাম, যে এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মেজার, যেটা ডিসক্রাইব করে হাউ টু ভেরিয়েবলস, দুইটা ভেরিয়েবলস কিভাবে মুভ করে ইন এ রিলেশন টু ইচ আদার। ওকে, কিভাবে একটা রিলেশনে তারা মুভ করে। সো এখানে আমরা এখন পজিটিভ কোরিলেশন দেখব। পজিটিভ কোরিলেশন মানে হচ্ছে দুইটাই যদি একই ডিরেকশনে মুভ করে, লাইক স্টাডি টাইম যার বেশি হবে তার মার্কসও বেশি হবে, এটাই স্বাভাবিক, তাই না? সো এরকম একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা থেকে আমরা কিন্তু এইটা বের করতে পারি, যে স্টাডি টাইম যার বেশি তার মার্কস বেশি। সো এইটা হচ্ছে আমাদের পজিটিভ কোরিলেশন। আবার নেগেটিভ কোরিলেশনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আমাদের হচ্ছে নেগেটিভ কোরিলেশন কি, একটা বাড়বে আর একটা কমবে, এরকম কিছু। লাইক আমরা যদি এ প্লেস থেকে বি প্লেসে যাওয়ার সময় আমরা ধরে নিচ্ছি যে স্পিড যদি আমরা বাড়াই, তাহলে টাইম কি হয়ে যাবে, এ থেকে বিতে যাওয়ার টাইমটা কমে যাবে, তাই না? সো এক্ষেত্রে স্পিড এবং টাইমের মধ্যে যে কোরিলেশনটা, সেটা হচ্ছে আমাদের এখানকার নেগেটিভ কোরিলেশন। ওকে, এরপরে আসা হচ্ছে জিরো কোরিলেশন, যেখানে হচ্ছে আমাদের কোনো কনসিস্টেন্ট রিলেশনশিপ নাই। লাইক আপনার পায়ের জুতার সাইজের সাথে আপনার IQ কত, সেটা কিন্তু এখানে কি করতেছে না, ম্যাটার করতেছে না। সো এটা হচ্ছে আমাদের জিরো কোরিলেশন, যেটার হচ্ছে কোনো কনসিস্টেন্ট রিলেশনশিপ নাই। সো এ হচ্ছে আমাদের টোটাল কোরিলেশনের 3টা এক্সাম্পল আমরা দেখলাম: পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন অ্যান্ড জিরো কোরিলেশন। আফটার দ্যাট আমরা হচ্ছে এখন এই যে এতক্ষণ ধরে যে বকবকগুলো করতেছি, লাইক আমরা বললাম যে স্টাডি টাইম আর হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের মার্কস, ঠিক আছে? স্টাডি টাইম আর মার্কস। এখন এগুলা থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা হচ্ছে গ্রাফ আঁকাইতে পারি। গ্রাফসগুলোকে আমরা হচ্ছে স্ক্যাটার প্লট বলে থাকি, ঠিক আছে? এই যে স্ক্যাটার প্লট বলে থাকি। সো এই জায়গায় আমরা যদি ভ্যালু বসাই, তাহলে সেই অনুযায়ী আমরা হচ্ছে যে বেশ কিছু গ্রাফ পাবো, ঠিক আছে? এই গ্রাফগুলো পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন এবং জিরো কোরিলেশনকে মিন করতে পারে। লাইক আমরা যদি স্টাডি টাইমকে এই জায়গায় এক্স অ্যাক্সিস বরাবর ধরি, যেহেতু সে হচ্ছে এখানকার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর মার্কস হচ্ছে স্টাডি টাইমসের উপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাকে আমরা এখানে ধরি। সো আমরা ধরে নিচ্ছি যে স্টুডেন্টটা 10 ঘন্টা পরে সে হচ্ছে 90 মার্কস পাচ্ছে, ধরে নিচ্ছি সে এখানে আসছে, তারপরে আরেকটা স্টুডেন্টের পয়েন্টটা এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে। সো আমরা একটা কমন লাইন যদি টানি, এই কমন লাইনটা যদি আমাদের এইরকম হয়, এই যে এখানে আমরা দেখতেছি
পারফেক্ট পজিটিভ কোরিলেশন, এটা হচ্ছে পারফেক্ট, একবার আমাদের হচ্ছে যে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের হচ্ছে মূলবিন্দু ছেদ করছে, সো এটা হচ্ছে পারফেক্ট কোরিলেশন। আবার যদি এরকম হইতো তাহলে এটাও আমাদের কি ছিল, পজিটিভ কোরিলেশন ছিল বাট পারফেক্ট না, ঠিক আছে। সো এই যে আমাদের এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা ডেটা পয়েন্ট, ঠিক আছে, এগুলো একটা ডেটা পয়েন্ট। সো সকল ডেটা পয়েন্টের মাঝখান থেকে কিন্তু লাইন গেছে। এটার ক্ষেত্রে আমাদের কি জিরো কোরিলেশন, এখানে কিন্তু আমি কোনো লাইন ড্র করে মোটামুটি সবাইকে একসাথে নিয়ে আসতে পারতেছি না, ওকে। এরপর হচ্ছে এটা পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, কারণ কি, কারণ এটা হচ্ছে আমাদের এই জাস্ট পজিটিভ কোরিলেশনের উল্টাটা হচ্ছে এখানে, ওকে। সো এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। আশা করি আমি হচ্ছে যে তিনটা স্ক্যাটার প্লট সম্পর্কে বুঝাইতে পারছি। সো আপনাদের পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে একগুচ্ছ ডেটা দিয়ে থাকলো, দিয়ে আপনাকে বললো যে এই ডেটাগুলোকে এখন হচ্ছে যে স্ক্যাটার প্লটে প্রকাশ করো, ওকে। আফটার দ্যাট আমাকে এইভাবে করতে হবে জিনিসটা, একটু পরে আমরা দেখবো, সমস্যা নেই। এরপরে এই যে রিলেশনগুলো, এই রিলেশনগুলার আমরা আবার হচ্ছে সংজ্ঞায়িত করি যে একটা রিলেশন কতটুকু শক্ত, মানে কতটুকু স্ট্রং নাকি উইক, এটা কিন্তু আবার আইডেন্টিফাই করা যায় কিভাবে, যে আমাদের কোরিলেশনের যে আমরা সূত্রটা দেখবো, ঠিক আছে, আমরা কোরিলেশনের যে ম্যাথ করবো, ম্যাথ করার পরে আমার যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা -1 থেকে +1 এর ভিতরে হবে, -1 থেকে +1 এর ভিতরে আমাদের অ্যান্সারটা থাকবে, মাস্ট, এর বাইরে যেতে পারবে না, ওকে। সো এই -1 থেকে +1 এর ভিতরে আমাদের কয়েকটা পয়েন্ট আছে, যেমন 0 হইলে আমাদের ওইটাকে আমরা কি বলি, ঠিক আছে, 0 মানে হচ্ছে জিরো কোরিলেশন। যদি 0.1 হয়, 0.2 হয়, 0.3 হয়, তখন আমরা কোনটাকে কি স্টেট বলতেছি সেটা কিন্তু আমাদের হচ্ছে চাই, ঠিক আছে। যে এক কথায় আমরা যদি এই যে লাস্টের কোশ্চেনটা দেখি, আমাকে হচ্ছে ইন্টারপ্রিটেশন চাই, ঠিক আছে। এই যে দেখেন আমাদের এখানে বলছে যে এখানে হচ্ছে আমাদের এই নম্বরটা, এই যে ইন্টারপ্রেট দ্য রেজাল্ট অ্যাজ ওয়েল, ঠিক আছে। আপনি হচ্ছে এখান থেকে আপনি যে রিলেশনশিপ বানাবেন, বানানোর পরে হচ্ছে আপনি কি করবেন, এই যে ডিরেকশন দিলেন, তারপর হচ্ছে আর বের করলেন, মানে রিলেশন বের করলেন, কোরিলেশন, এরপর ওইটাকে আবার ইন্টারপ্রেট করতে বলা হয়, ঠিক আছে। ধরে নিচ্ছি আপনার মান হচ্ছে আসছে সামথিং, এখন ওই মানটা আপনার কতটুকুর মধ্যে আসবে, আমি বলছি -1 থেকে +1 এর ভিতরেই হবে, ঠিক আছে, -1 থেকে +1 এর ভিতরে। এখন মানটা যদি 0 থেকে 0.2 এর ভিতর হয়, 0 হইলে একবারে এক্স্যাক্ট, ওইটার কোনো কোরিলেশন নাই। 0 হইলে আমি কি বলছি, 0 এর কোনো কোরিলেশন নাই, ওকে, নেগলিজিবল অর নো কোরিলেশন। 0 থেকে 0.2 এর মধ্যে হইলে এটাকে আমরা বলি হচ্ছে যে উইক কোরিলেশন, ওকে। আমি এটা একটু এখানে বিভিন্ন টিচার এখানে আর কি চেঞ্জ করে থাকতে বলতে এক একজন এক একটা পড়ে থাকে, বাট আমরা যে কোনো একটা ধরে নেব, সমস্যা নেই। সো আমরা ধরে নিচ্ছি 0 থেকে 0.2 হচ্ছে উইক কোরিলেশন, 0.2 থেকে 0.4 হচ্ছে আমাদের মডারেট কোরিলেশন, আপনাদের 0.4 থেকে 0.6 হচ্ছে আমরা ধরে নিতে পারি স্ট্রং কোরিলেশন, 0.6 থেকে 0.8কে আমরা ধরে নিতে পারি হচ্ছে এখানে হচ্ছে আমরা এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এক মিনিট, আমার রেফারেন্সটা একটু আমি দেখে নিই, রেফারেন্স অনুযায়ী আমি এটা দেখাই, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যেটা শিখাইছে আমাদের সেটা থেকে, জাস্ট গিভ মি এ মিনিট। ওকে, আমরা হচ্ছে মানের জন্য জাস্ট এই ফিগারটা আমরা ফলো করতে পারি, যে এটা হচ্ছে আমাদের 0 থেকে 1 এবং এই সাইডে -1 আছে, ধরে নিচ্ছি 0 থেকে 1 আর -1। সো 0 থেকে 0.2 হইলে ভেরি উইক কোরিলেশন, 0.2 থেকে 0.4 এর মধ্যে যদি আমাদের এই আর বা কোরিলেশনের মান আসে, তখন হচ্ছে এটাকে আমরা বলি উইক কোরিলেশন। 0.4 থেকে 6 এর মধ্যে আসলে অ্যাভারেজ কোরিলেশন, 0.6 থেকে 0.8 এর মধ্যে আসলে স্ট্রং কোরিলেশন, এন্ড 0.8 থেকে 1 এর ভিতরে আসলে ভেরি স্ট্রং কোরিলেশন, এন্ড 1 এ যদি আসে, আমাদের যদি আর এর মান 1 হয়, তাহলে আমরা এটাকে বলি পারফেক্ট কোরিলেশন। পারফেক্ট কোরিলেশন মানে হচ্ছে আমাদের একবার আমরা যে লাইনটা টানছি সেই লাইনের উপরে আমাদের সকল পয়েন্ট পড়ে গেছে, তাহলে ওইটা হচ্ছে পারফেক্ট কোরিলেশন, ওকে ফাইন। তাহলে এটা আমরা দেখলাম 0 থেকে 1 এর দিকে, এটা আমাদের পজিটিভ কোরিলেশনকে বোঝায়, আর 0 থেকে -1 হচ্ছে এটা আমাকে নেগেটিভ কোরিলেশন বোঝায়। সো আমি যদি এখানে সেম যে 0 থেকে -0.2 পর্যন্ত হচ্ছে ভেরি উইক কোরিলেশন, -0.2 থেকে -0.4 পর্যন্ত হচ্ছে আমাদের হচ্ছে উইক কোরিলেশন, -0.4 থেকে -0.46 পর্যন্ত আমাদের হচ্ছে অ্যাভারেজ কোরিলেশন, জাস্ট এটার উল্টাটা বাট নেগেটিভ, ওকে। এই হচ্ছে আমাদের বিষয়, আশা করি জিনিসটা আমরা ধরতে পারছি। এরপরে আমরা হচ্ছে যে জাম্প করব, আমাদের হচ্ছে এখানে কোরিলেশনের এগেইন একটা সংজ্ঞা দিয়ে আছে, সেই সংজ্ঞাটা আমরা দেখব। এরপর আমাদের যে এতক্ষণ যা বললাম, যে আমাদের যদি হচ্ছে আর এর ভ্যালু বা কোরিলেশন আমরা প্রকাশ করি হচ্ছে আর দ্বারা, সো এই আর এর ভ্যালু আমাদের হচ্ছে রিপ্রেজেন্ট করে যে কি হবে, আমাদের আর এর ভ্যালু +1 থেকে -1 পর্যন্ত হতে পারে। +1 হইলে একবার পারফেক্ট কোরিলেশন, পজিটিভ কোরিলেশন, -1 হলে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, ওকে। 0 হইলে নো কোরিলেশন, ওকে ফাইন। যেমন এখানে হচ্ছে আমরা আবার পজিটিভ কোরিলেশনের আরেকটা উদাহরণ দিয়ে রাখছি, লাইক আমাদের হচ্ছে ডিমান্ড যদি বাড়ে প্রাইসও বাড়ে, ওকে। ডিমান্ড যদি বাড়ে প্রাইসও বাড়ে, তার মানে কি ডিমান্ডের সাথে প্রাইস কি একই দিকে মুভ করতেছে, তার ডিরেকশন দুজনেরই একই দিক, সো ডিরেকশন একই হইলে পজিটিভ কোরিলেশন। ডিমান্ড কমলে প্রাইসও কমবে, সো এটার ক্ষেত্রে আমরা কি দেখতেছি, আমাদের মুভমেন্ট একই দিকে, সো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের পজিটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশনের ক্ষেত্রে যদি দেখি, সাপ্লাই যদি বাড়ে, কোনো একটা প্রোডাক্টের সাপ্লাই বাড়লে আমাদের প্রাইস কি হয়, কমে যায়,
বাজারে যোগান বেশি হলে প্রাইস কমে যায়। সো এটা হচ্ছে আমাদের কি সাপ্লাই আপরাইজিং, প্রাইস ডাউন দিকে। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে যে নেগেটিভ কোরিলেশন। সাপ্লাই যদি কমে যায় প্রাইস কিন্তু আবার কি হয়ে যায়, সাপ্লাই কমে গেলে প্রাইস কিন্তু বেড়ে যায়। ওকে, বাজারে যোগান কমে গেলে প্রাইস বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। সো এটা হচ্ছে আমাদের নেগেটিভ কোরিলেশন। আর জিরোর ক্ষেত্রে আমাদের নো কোরিলেশন দ্বারা প্রকাশ করি। ফাইন। এরপর আমরা কোরিলেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে দুই ভাগে ইয়ে করতে পারি, পিয়ারসন কোরিলেশন অ্যান্ড স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন। সো আমরা মূলত পিয়ারসন কোরিলেশনটা পড়বো। এটা হচ্ছে মূলত আমাদের লিনিয়ার নিউমেরিক যে হচ্ছে রিলেশনশিপসগুলো আছে সেটার জন্য হচ্ছে ভালো পারফর্ম করে। সো আমরা হচ্ছে এই কোর্সে আমরা পিয়ারসন কোরিলেশনটা শিখতে যাচ্ছি। সো পিয়ারসন কোরিলেশনের আমাদের এখানে একটা ইয়ে দিয়ে আছে, সূত্র দিয়ে আছে, এইটা আমাদের জাস্ট মনে রাখলেই হয়ে যাচ্ছে। মূলত এখানে দুইটা সূত্র দিয়ে আছে, দুইটা সেম জিনিস, বাট উই প্রেফার দিস ওয়ান। ওকে, এইটার ক্যালকুলেশনটা বেশি ইজি রাদার দ্যান দিস। এটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, কারণ এইটার জন্য যে টেবিল, সেই টেবিলটা অনেক বড় হয়ে যায়, এটার জন্য টেবিলটা অনেক ছোট এবং ক্যালকুলেশনগুলো অনেক ইজি হয়। ওকে, হোপফুলি আমি বুঝাতে পারছি। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কোরিলেশন কোএফিশিয়েন্ট আর। সো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের কোরিলেশন কোএফিশিয়েন্টটা বের করতে পারি। আমরা আর বের করব, এটা হচ্ছে আমাদের এই সূত্রটা বের করব, এটা হচ্ছে আমাদের প্রেফার্ড সূত্র, এটা আমরা বের করব। ওকে, এটা দিয়ে সো আমাদের হচ্ছে যে ইন্টারপ্রিটেশনটা শিখলাম যে কি বোঝাচ্ছে কোনটা। সো এই তো অবস্থা। এরপর আমরা হচ্ছে একটা এক্সাম্পলে চলে যাই। ওকে, একটা এক্সাম্পল, যে একজন টিচার সে জানতে চায় তার স্টুডেন্টসগুলা কত আওয়ার্স স্টাডি করে এবং সেটার এগেইনস্টে কত মার্কস পাচ্ছে। ওকে, তাহলে আওয়ার্স অফ স্টাডি এবং হায়ার মার্কসের মধ্যে সে একটা কি করতে চাচ্ছে, একটা রিলেশন বিল্ড আপ করতে চাচ্ছে। ওকে, সো আমরা এখন এটাকে কি করব, সলভ করব। সো আমরা এখানে একটা টেবিল দিয়ে রাখছি, স্টাডি আওয়ার্স 2, 4, 6, 8, 10, অর্থাৎ 2 ঘন্টা পরে যে সে 50 মার্কস পায়, 4 ঘন্টা পড়লে 55, 6 ঘন্টা পড়লে 65, 8 ঘন্টা পড়লে 70, 10 ঘন্টা পড়লে 80। ঠিক আছে, এরকম মার্কস পায়। সো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের সর্বপ্রথম এক্স অ্যান্ড ওয়াই কে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, গত লেকচার ভিডিওতে আমি বলছিলাম এক্স অ্যান্ড ওয়াই কিভাবে আইডেন্টিফাই করতে হয়। এক্স কি, এক্স অলওয়েজ হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যারা তারা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারা, যারা হচ্ছে কারোর উপর নির্ভর করে না। যেমন মার্কসের উপরে, 50 মার্কসের উপরে আমাদের এখানে স্টাডি আওয়ার্স ডিপেন্ড করতেছে না, বরঞ্চ আমাদের স্টাডি আওয়ার্সের উপরে 50 মার্কসটা ডিপেন্ড করতেছে। 4 ঘন্টা স্টাডি আওয়ার্সের উপরে 55 মার্কসটা ডিপেন্ড করতেছে। সো মার্কস হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট কার উপরে, স্টাডি আওয়ার্সের উপরে। সো স্টাডি আওয়ার্সটা হচ্ছে আমাদের এক্স, অ্যান্ড যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা হচ্ছে আমাদের ওয়াই। সো স্টাডি আওয়ার্স এক্স অ্যান্ড মার্কস হচ্ছে ওয়াই। আফটার দ্যাট আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এক্স বার অ্যান্ড ওয়াই বার বের করবো। এক্স বার কি, এক্স বার হচ্ছে এই যে আমাদের যে সংখ্যাগুলো আছে এগুলার অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন কত হবে, 2, 4, 6, 6, 6, 12, 8, 20, 30, 30 ভাগ হচ্ছে আমাদের নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 5, 30 ভাগ 5 হচ্ছে 6, তার মানে এক্স বার হচ্ছে আমাদের 6। এরপর ওয়াই বার বের করবো, ওয়াই বার আমরা বের করলাম 64। কেন বের করলাম, কারণ আমাদের এই যে সূত্রটাতে লাগবে। ঠিক আছে, আমাদের এই সূত্রটা লাগবে। ফাইন। এরপরে আমাদের কি আছে, এরপরে হচ্ছে আমাদের এখানে আমরা আসি, আমাদের এই সূত্রতে লাগবে না, আমরা সরি, আমাদের এই সূত্রতে লাগবে না। এক্স বার ওয়াই বারটা আমাদের হচ্ছে, যদি আমরা এই সূত্র দ্বারা করতে যাইতাম তখন আমাদের এক্স বার ওয়াই বার বের করা লাগতো। ওকে, এক্স বার ওয়াই বার বের করা লাগতো যদি এইটা দিয়ে করতে যাইতাম। এটা দিয়ে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। সো আমি এক্স বার ওয়াই বার বের করার পরে আমি হচ্ছে যে এই সূত্র দিয়ে শুরু করছি। সো আমরা এই সূত্রটাই কন্টিনিউ করতেছি রাইট নাও। ফাইন। ওকে, সো আমরা এক্স বার ওয়াই বারটা বের করবো না, এটা আমরা স্কিপ করতেছি। ওকে, ওই সূত্রেতে আমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে এটা যদি আমরা দেখি একটু। হ্যাঁ, আমাদের নিচে আছে সূত্রটা, এখানে আছে। সো এই যে আমাদের হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই এর সামেশন আছে, অর্থাৎ এক্স এবং ওয়াই কে গুণ করতে হবে। ঠিক আছে, এই যে এক্স এবং ওয়াই দুইটার গুণ করতে হবে 100, এই দুইটার গুণ করতে হবে এইভাবে সবগুলো এক্স অ্যান্ড ওয়াই সবগুলা কলাম গুণ করে এখানে আসবে। এন্ড সামেশন অফ এক্স ওয়াই মানে হচ্ছে এই যে সবগুলোর যোগফল। ঠিক আছে, কত, 2070। তো এখানে আমরা কত লিখবো, এটার এগেইনস্টে 2070। এন কত আমাদের, এন হচ্ছে আমাদের এখানে 5, নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 5 লিখে ফেলছি। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের হচ্ছে সামেশন অফ এক্স, অর্থাৎ সকল এক্স এর যোগফল কত, 30 ইন্টু সামেশন অফ ওয়াই, সকল ওয়াইয়ের যোগফল কত, 320। ওকে, এটা একটা অপারেশন পারফর্ম হবে। আফটার দ্যাট আমাদের কি আছে, এন এর মান কত হবে, 5। সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স স্কোয়ার কিভাবে বের করছি আমরা, যে এক্স কে এক্স স্কোয়ার করে দিচ্ছি, 2, 4, 4 থেকে 16, 6 থেকে 36, 8 থেকে 64, 10 থেকে 100। আফটার দ্যাট সবগুলোকে সাম করছি। সামেশন অফ এক্স স্কোয়ার হচ্ছে আমাদের এখানে 220 মাইনাস সামেশন অফ এক্স এর উপর হোল স্কোয়ার। দুইটা জিনিস আমি আবার ক্লিয়ার করতেছি, সামেশন অফ এক্স স্কোয়ার অ্যান্ড সামেশন অফ এক্স এর উপর হোল স্কোয়ার দুইটা কিন্তু ডিফারেন্ট। এই টেবিল থেকে যদি বলি সামেশন অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে এই যে এক্স স্কোয়ার যে কলামটা আছে এটার সকল ভ্যালুর যোগফল, অর্থাৎ সামেশন অফ এক্স স্কোয়ার হচ্ছে 220। সামেশন অফ এক্স এর উপরে হোল স্কোয়ার মানে কি, সামেশন অফ এক্স মানে কি, সামেশন অফ এক্স মানে হচ্ছে আমাদের এখানে 30, তাহলে 30 এর উপর হোল স্কোয়ার, অর্থাৎ এটা আমাদের 900। দুইটা কিন্তু আমরা গুলাবো না কখনো। ওকে, তো এখানে আমাদের কত আসতেছে, এখানে আমাদের আসতেছে হচ্ছে 900। এরপর আমাদের এন মান হচ্ছে এগেইন 5, সামেশন অফ ওয়াই স্কোয়ার, সামেশন অফ ওয়াই স্কোয়ার কত, 320, তার মানে এখানে 320। সামেশন অফ
সামেশন অফ ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের এখানে 21190। আমি নিজে বলে নিজে ভুল করতেছি, আপনারা এরকম করেন না। সো সামেশন অফ ওয়াই এর ক্ষেত্রে আমাদের কি আছে? সামেশন অফ ওয়াই এর ক্ষেত্রে আমাদের আছে হচ্ছে 320 এর উপর হোল স্কয়ার, সো 320 এর উপরে হোল স্কয়ার। এই সবগুলো ভ্যালু এখন আমরা ক্যালকুলেট করার পরে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমাদের এই 0.92, যদি আমি এখানে কোনো ভুল না করি। ঠিক আছে, সূত্র আমরা এইভাবে বসাবো, বাট আমরা যদি এখানে ক্যালকুলেশনটা ঠিক থাকে তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 0.92। ওকে, ভুল আসতে পারে, সো আপনারা এটা একটু ক্রস চেক করে নেবেন। ফাইন। সো এইটা আমাদের কিসের মান? এটা হচ্ছে আমাদের আর বা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টের মান। সো এই মানটা আমরা বের করছি, বাট আমাদের কোশ্চেনে শুধুমাত্র মান চায় না, কোশ্চেনে আমাদের চাই এটাকে ইন্টারপ্রেট করো, যে আমাদের বলতে হবে যে এই আর ইকুয়াল যে 0.92 যে তুমি নিয়ে আসছো, এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এটা কি মিন করতেছে, এটা তোমাকে ইন্টারপ্রেট করে বলতে হবে। ঠিক আছে, সো which means r equal 0.92, which means a very strong positive correlation। এই যে r equal 0.92 কার মধ্যে পড়ে? 0.92 এর মধ্যে পড়ে না? হ্যাঁ, এর মধ্যে পড়লে আমরা কি বলি? ভেরি স্ট্রং কোরিলেশন। সো আমরা হচ্ছে কি বললাম, একটা ইন্টারপ্রিটেশন দিলাম 0.92 তার মানে কি ভেরি স্ট্রং কোরিলেশন, পজিটিভ কোরিলেশন, যেহেতু আমাদের প্লাস আসছে, মাইনাস আসলে নেগেটিভ কোরিলেশন লিখতাম। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে যত বেশি স্টাডি হবে তত হায়ার মার্কস আমরা পাবো। ঠিক আছে, এই সত্যটা আমাদের এখানে যাচাই হয়ে যাচ্ছে। সো মোর স্টাডি হায়ার মার্কস। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এটার সলভ। এরপরে এটাকে আমরা আরেকটু পরে আরেকটু দেখবো, সমস্যা নেই। এরপর আমাদের হচ্ছে কমন একটা কোশ্চেন থাকে, যে এই যে আমরা ম্যাথটা করছি, এই ম্যাথের পরে আরেকটা কোশ্চেন থাকে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনটা বের করতে। আমি যদি হচ্ছে এক্সাম্পল থেকে দেখাই, এখানে আমাদের বলছে এই যে আমাদের এই এ থেকে আমাদের আবার হচ্ছে ডিতে আমাদের বলছে কনস্ট্রাক্ট দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন অ্যান্ড কমেন্ট। ঠিক আছে, কমেন্ট আমরা দেখবো। তো আমাদের কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনটা কি, সো এটা দেখতে হবে। ঠিক আছে, সো কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেন্ট আর কিছুই না, এই যে আপনি আরটা বের করছিলেন না এখান থেকে, এই যে আর, হ্যাঁ, এই আরটাকে আপনি জাস্ট এখানে স্কোয়ার করে দিলে আপনার কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। সো কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন উইল বি আর স্কোয়ার। ওকে, সো আর এর যে মান এটাকে স্কোয়ার করে দিলে আপনার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনটা বের হয়ে আসবে। সো এইটার ইন্টারপ্রিটেশন কি? আমরা 0.92 আর এর মান যখন পাইছিলাম তখন একটা ইন্টারপ্রিটেশন দিছিলাম যে এটা স্ট্রং পজিটিভ, আমাদের হচ্ছে যে ইয়ার নির্দেশ করতেছে, কোরিলেশন নির্দেশ করতেছে, স্ট্রং পজিটিভ কোরিলেশন নির্দেশ করতেছে। বাট এখানে আর স্কোয়ারকে আপনি কিভাবে ডিফাইন করবেন, কারণ এটা আর স্কোয়ারকে কিভাবে ডিফাইন করবেন এটা বোঝার জন্য এটা দেখতে হবে। ঠিক আছে, দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন টেলস, এটা আমাদের বলে দ্য পার্সেন্ট অফ দ্য ভ্যারিয়েশন ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কত পার্সেন্ট আমরা এক্সপ্লেন করতে পারি বাই দ্য মডেল অ্যান্ড এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল। ওকে, সো এটা যদি বুঝতে না পারেন তাহলে আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে আমরা এখানে ধরে নিচ্ছি যে আমরা অ্যাজিউম করতেছি যে আর স্কোয়ারের মান 92.7%। আর স্কোয়ারের মান কত? আর স্কোয়ারের মান হচ্ছে 92.7%, আমরা অ্যাজিউম করতেছি। সো অলমোস্ট 90, এটার ইন্টারপ্রিটেশন আমরা কিভাবে দিব? এটার ইন্টারপ্রিটেশন আমরা এভাবে দিব। সো almost 93% of the variability of the dependent variable explained okay by the independent variable. okay, এটা আমরা দেখতেছি যে 93% of the variability, 93% of the variability of the dependent variable এর variability of আমরা হচ্ছে এক্সপ্লেইন করতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা। কত পার্সেন্ট? 93%। জাস্ট এটা হচ্ছে আমাদের এখানকার কি, এটা হচ্ছে আমাদের এখানকার এক্সপ্লেনেশন বা ইন্টারপ্রিটেশন। ওকে, আমরা হচ্ছে এটা হচ্ছে র দেখলাম, আমরা হচ্ছে আরেকটা দেখব যেটা হচ্ছে আমাদের এখানে এই তো। ওকে, সো এই যে একটু আগে যে ম্যাথটা করছিলাম, এই যে একটু আগে যে ম্যাথটা করছি, এই যে এখানে আর বের করছিলাম 0.92, এটার ইন্টারপ্রিটেশন আমরা এখানে হচ্ছে ইয়ে করছি যে ইন কেস অফ কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন যদি আমাদের চাই তখন আর স্কোয়ার করবো, অর্থাৎ 0.92 এর উপর হোল স্কোয়ার দেবো, আমাদের আসবে 0.8464। ওকে, এটাকে আমরা হচ্ছে পার্সেন্টেজ জন্য নিয়ে আসলে 84.64%। সো এটা আমাদের মিন করতেছে 84.64% অফ দ্য ভেরিয়েশন ইন এক্সাম মার্কস, 84.64% অফ দ্য ভেরিয়েশন ইন এক্সাম মার্কস। এক্সাম মার্কসটা আমাদের কি ছিল? এক্সাম মার্কসের আর একটা নাম ছিল না? এক্সাম মার্কসের একটা নাম ছিল এক্স, সরি ওয়াই, ওয়াই এর আর একটা নাম ছিল কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওই যে একটু আগে আমরা যে আমরা হচ্ছে যে র জিনিসটা দেখে আসলাম, ওইখানে কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলই লেখা ছিল, ওইটাকে আমরা চেঞ্জ করে কিন্তু এক্সাম মার্কস লিখছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে এক্সাম মার্কস। সো 84.64% অফ দ্য ভেরিয়েশন ইন এক্সাম মার্কস ইজ এক্সপ্লেইনড বাই স্টাডি আওয়ার্স। স্টাডি আওয়ার্সের বদলে এখানে কি দিয়েছিল? এক্স দিয়েছিল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়েছিল। বিশেষ না হলে যে এখানে দেখে নেন যে আমাদের কি ছিল 93% অফ দ্য ভেরিয়েবিলিটি অফ দ্য ডিপেন্ডেন্ট। এই যে ডিপেন্ডেন্টের জায়গায় আমরা জাস্ট কি করছি? ডিপেন্ডেন্টের জায়গায় আমরা লিখছি যে স্টাডি আওয়ার্স। ওকে, স্টাডি আওয়ার্স, ভেরিয়েবলস স্টাডি আওয়ার্স এক্সপ্লেইনড বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জায়গায় আমরা লিখছি হচ্ছে যে সরি এখানে আমরা লিখছি হচ্ছে মার্কস, এখানে আমরা লিখছি হচ্ছে সরি আমরা হচ্ছে এখানে লিখছি হচ্ছে মার্কস।
মার্কস, হ্যাঁ এরকম করতেছে কেন, ওকে। সো আমরা হোপফুলি বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের মার্কস হবে, এটা মার্কস, অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্টাডি আওয়ার্স, ওকে। সো আবার এটা যদি বলি অলমোস্ট 93% অফ দ্য ভেরিয়েবিলিটি অফ মার্কস আমাদের হচ্ছে অবটেন মার্কস এক্সপ্লেইনড বাই দ্য স্টাডি আওয়ার্স, ঠিক আছে। জাস্ট এইটাই কিন্তু এখানে আরেকটু সুন্দর মতো বলা হয়েছে, 84.64% অফ দ্য ভেরিয়েশন ইন এক্সাম মার্কস ইজ এক্সপ্লেইনড বাই স্টাডি আওয়ার্স। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনটা আমরা বের করলাম এত ইজিলি, সেটার আমাদের কি ইন্টারপ্রিটেশন, জাস্ট এইটাই, নাথিং এলস, ওকে। সো আমাদের হচ্ছে মোটামুটি শেষের দিকে। আমাদের হচ্ছে এখানে যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, জাস্ট উপরে যেটা দেখছেন ওইটাই, দ্য ফলোইং ডেটা শোজ ডেইলি ব্যান্ডউইথ ইউসেজ অ্যান্ড কোরেসপন্ডিং সিস্টেম ল্যাটেন্সি কালেক্টেড ওভার 7 ডেজ, ঠিক আছে। এটা আমাদের দিয়ে আছে। এখন এখান থেকে আমাদের বলছে কনস্ট্রাক্ট দ্য স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন ডেইলি ব্যান্ডউইথ ইউসেজ অ্যান্ড প্রসেসিং টাইম, ঠিক আছে। সো এটা আমরা কিভাবে করব, পজিটিভ নাকি নেগেটিভ, এটা কিভাবে আমরা বুঝবো দেখতেছি আমরা। তো জাস্ট এই ইনফরমেশনগুলো থেকে এই যে আমরা যে আর এর মান বের করার জন্য যেটা লাগে সেটা আমরা করে নিলাম, আর এর মান বের করলাম, আর এর মান ধরে নিচ্ছি আমরা 0.54 আসছে, ঠিক আছে। আর 0.54 মানে কি, 0.54 আসার পরে আমাকে এখান থেকে কি কি কনস্ট্রাক্ট করতে হবে, স্ট্রেংথ কনস্ট্রাক্ট করতে হবে এবং ডিরেকশন কনস্ট্রাক্ট করতে হবে। ডিরেকশন কি কি পড়ছি, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। 0.54 এটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার, পজিটিভ নাম্বার। সো ডিরেকশন হচ্ছে আমাদের এখানকার পজিটিভ। অ্যান্ড স্ট্রেংথ কি, স্ট্রেংথ হচ্ছে আমাদের এখানকার ওই যে আমাদের যে আমরা হচ্ছে সংখ্যা রেখার মতো একটা দেখছিলাম না, 0.54 কই পড়ে দেখি তো, আমাদের অ্যাভারেজে পড়ে। সো অ্যাভারেজ কি, অ্যাভারেজ কোরিলেশন, ওকে। সো আমাদের এখানে স্ট্রেংথ হচ্ছে অ্যাভারেজ, আশা করি আমরা বুঝতে পারছি, স্ট্রেংথ হচ্ছে আমাদের এখানকার অ্যাভারেজ। সো আমরা আর বের করতে পারবো, আর থেকে আমরা এইভাবে ইন্টারপ্রেট করে দিব, ফাইন। এরপরে আমাদের আসা হচ্ছে যে কনস্ট্রাক্ট দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন অ্যান্ড কমেন্ট অন ইটস মিনিং ইন টার্মস অফ দ্য মডেলস এক্সপ্লেনেটরি পাওয়ার। সো এটাকে আমরা তখন কি করে দেবো, আর স্কোয়ার করে দেবো, আর স্কোয়ার করে দিয়ে 0.54 এর পুরো স্কোয়ার আসবে, তখন ওই উপরের মতো করে আমরা এটা কি করবো, এই আর স্কোয়ারকে এক্সপ্লেন করে দিব, ওকে। সো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের 4 2 6 মার্কস আসছে, এবং আমাদের যে গত লেকচার ভিডিওতে আমরা যে রিগ্রেশন অ্যানালাইসিস পড়ছি সেখান থেকে 4 মার্কস আসছে। সো টোটাল 10 মার্কস আমাদের এই পোর্শন থেকে আসতেছে। সো এটা খুবই ক্রুশাল একটা পোর্শন, এবং এখান থেকে এই ধরনের কোশ্চেনই আসে। সো আপনাদের টাস্ক হবে এই ধরনের আরও বেশ কিছু কোশ্চেন সলভ করে ফেলা। এরকম কোশ্চেন সলভ করলে আপনারা দেখবেন যে খুব একটা ভেরিয়েবিলিটি নাই, আপনারা দেখবেন যে মোটামুটি সব ধরনের কোশ্চেনই আপনারা তখন পারতেছেন। সো ইজিলি এই 10 মার্কস আপনারা অ্যাচিভ করে ফেলতে পারবেন, ওকে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।